السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بكم جميعا. مرحبا بكم جميعا إلى عام جديد أيها المدرسون والمعلمون المفكرون. শুরুতেই সুস্বাগতম যারা শিক্ষকতার মতো মহান পেশায় লিপ্ত রয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা শিক্ষক হওয়ার মতো যোগ্যতা এবং শিক্ষকতা করার মতো সুস্বাস্থ্য, বিবেক, মেধা, বুদ্ধি দান করেছেন। এজন্য শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় আদায় করছি। আমরা ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটার মধ্যে আমরা সফল শিক্ষক এবং শিক্ষকতার যে সার্থকতা, শিক্ষক একজন আদর্শ শিক্ষক কিভাবে হতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। শুরুতেই আমি আপনাদের সবাইকে এই ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। الحمد لله رب العالمين الذي شرف اللغة العربية بنزول القرآن الكريم، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الناطق بلسان عربي مبين، وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আদর্শ শিক্ষক হতে চান? আমরা আমাদের ক্লাসটা একটা প্রশ্নের মাধ্যমে শুরু করলাম। তাহলে আদর্শ শিক্ষক কি কি বিষয়ে কাজ করে থাকেন, কি কি জিনিস পালন করে থাকেন, সেগুলো আমাদের পালন করা জরুরি। দেখতে থাকুন তাহলে আদর্শ শিক্ষক হতে হলে কি কি করণীয়। আদর্শ শিক্ষকের করণীয় সময়ের মধ্যে 1 নাম্বার হচ্ছে প্রতিদিন নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হবেন ও যথাসময়ে ক্লাস শেষ করবেন। কেউ যদি আদর্শ শিক্ষক হতে চায় তাহলে প্রথম এবং প্রধান করণীয় হচ্ছে প্রতিদিন নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং যথাসময়ে ক্লাস শেষ করা। নাম্বার 2, অন্য শিক্ষকের ক্লাসে বাদ সাধবেন না। অন্য শিক্ষকের ক্লাসে বাদ সাধা অর্থাৎ নিজে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও অন্য শিক্ষকের ক্লাস শুরু হয়ে গেছে তখন নিজের ক্লাস চালিয়ে যাওয়া, শেষ না করা। এভাবে অন্য কোনো শিক্ষকের জন্য তাদের ক্লাসে আমরা বাদ সাধবো না। 2 নাম্বার গেল। এবার আসুন 3 নাম্বার। অবশ্য অবশ্যই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে ক্লাসে উপস্থিত হবেন। পূর্ব প্রস্তুতি ছাড়া ক্লাস করালে সেই ক্লাস কিছুতেই সুন্দর হয় না। ক্লাসের পূর্ব প্রস্তুতি এটা খুবই জরুরি। কারণ ক্লাসে পূর্ব প্রস্তুতি না থাকলে হঠাৎ একটা বিষয়ে কথা বলতে গেলে, হঠাৎ কোনো জায়গায় দর্শ দিতে গেলে, কোনো ক্লাসে অ্যাটেন্ড করলে এটা নিজের কাছে যেমন অস্বস্তিকর মনে হয়, আমি যাদেরকে বুঝাচ্ছি, যাদেরকে পাঠ দিচ্ছি, তারাও আমার এই বিষয়টা উপলব্ধি করতে পারে। এই জন্য পূর্ব প্রস্তুতি ছাড়া ক্লাসে উপস্থিতি এটা কাম্য নয়। তারপর আমরা দেখতে পাচ্ছি লেকচার শিট, বই, শিক্ষা উপকরণ নিয়ে ক্লাসে উপস্থিত হবেন। কোনো ছাড়া, কোনো শিট ছাড়া, বই ছাড়া শিক্ষা উপকরণ আমি নিলাম না, ব্যবহার করলাম না। আর কোন ক্লাসে যখন আমি লেকচার শিট নিলাম অথবা বই নিলাম, নির্ধারিত পাঠ এর একটা নোট নিয়ে গেলাম, শিক্ষা উপকরণ নিয়ে ক্লাসে উপস্থিত হলাম, তখন সেই ক্লাসটা যেরকম প্রাণবন্ত হবে, আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে এবং পুরাটা সময় নিজের মধ্যে উদ্যমতা কাজ করবে। এই জন্য আমরা এই কাজটা করতে পারি।
শিক্ষার্থীর সামনে জ্ঞানকে দৃশ্যমান করার লক্ষ্যে ক্লাসে বোর্ড ব্যবহার করবেন। হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, অথবা বর্তমানে ডিজিটাল স্ক্রিন আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেগুলো ব্যবহার করতে পারেন। প্রজেক্টর ব্যবহার করতে পারেন, অথবা বড় স্ক্রিন পর্দা থাকলে ওইটা ব্যবহার করতে পারেন। শিক্ষার্থীদের সামনে জ্ঞানকে দৃশ্যমান করার লক্ষ্যে ক্লাসে বোর্ড ব্যবহার করবেন। তারপরেই আসতেছে আরেকটি গুণ, ক্লাসের মাঝে মোবাইল ফোন ব্যবহার করবেন না। এটা তো বর্তমানে একটা একটা বড় ধরনের রোগ হয়ে গিয়েছে। ক্লাসের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করবেন না। অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলে পাঠদানের সময় কাটিয়ে দেবেন না। এই কাজটি কোনোভাবেই করবেন না। ক্লাসের মাঝে মোবাইল ফোন ব্যবহার করা এটা খুবই খুবই নিন্দনীয় এবং খারাপ কাজ, যা আমরা কোনো সময়ই করব না ইনশাআল্লাহ। অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলে পাঠদানের সময় কাটিয়ে দেওয়া এটা একটা অনেকের একটা রোগ বলা চলে। যে পূর্ব প্রস্তুতি নাই, কি পড়াবে কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ ক্লাসে ঢুকে গেলেন। এখন আহ যেই পাঠ তিনি সামনে ছাত্রদের সামনে খুললেন, নিজেই দেখতেছে যে আসলে এটা তো আমার প্রস্তুতি নেই। তখন এলোমেলো এদিক সেদিক বিভিন্ন বিষয়ে গল্প করে ক্লাসের সময় কাটিয়ে দেওয়া হয়, অথচ কত মূল্যবান একটা সময় প্রতিষ্ঠান আপনাকে দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে শিক্ষক হওয়ার সুযোগ দিয়েছেন, একটা ক্লাসে উপযুক্ত ক্লাসের শিক্ষার্থীর ব্যবস্থা করে দিয়েছেন, আর আপনি সেই ক্লাসের শিক্ষক হয়ে কিভাবে নিজের সময়টা পাঠদান ছাড়া অন্যান্য অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলে আপনি ক্লাসের সময়গুলো কাটিয়ে দিচ্ছেন। এই কাজটি কোনোভাবেই করবেন না। অনুরোধ, এই ক্লাসটি করবেন না। এই কাজটি আপনারা কিছুতেই করবেন না। কোনো জায়গায় 45 মিনিট, 40 মিনিট, 30 মিনিট, 35 মিনিটের ক্লাসের ব্যবস্থা থাকে। এই জন্য 45 মিনিটের ক্লাসটিকে পাঠ পরিকল্পনা অনুযায়ী সাজিয়ে নিতে হবে। পাঠ পরিকল্পনা, প্রতিদিন যে পাঠ পরিকল্পনা থাকে সেই অনুযায়ী ক্লাসটাকে সাজিয়ে নিতে হবে। যে আমি শুরুতে 5 মিনিট যে তাদের সামনে ক্লাস শুরু করার জন্য কি কি বিষয় আমাকে বলতে হবে সেগুলো মাথায় রাখা। তারপরে মূল যে পাঠদান 25 মিনিট অথবা 30 মিনিট অথবা 20 মিনিট, এই সময়টা একবারে মূল টপিক মূল বিষয় নিয়ে আলোচনা করা হবে। তখন অন্য কোনো মনস্ক নয়, সব শিক্ষার্থীরা যেন পাঠদানের সময় আপনার দিকে মনোযোগী হয়। তারপরে হতে পারে 5 মিনিট তাদেরকে আবার প্রশ্ন করে বিভিন্ন বিষয় জানতে চাওয়া, যে এটা বুঝেছো কিনা, এটা বুঝেছো কিনা, এই বিষয়টা এভাবে বলেছি, এটা হয়েছে কিনা। এভাবে তাদের থেকে আবার পাঠটা বুঝেছে কিনা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া। এইভাবে পাঠ পরিকল্পনা অনুযায়ী সাজিয়ে নিলে আপনার ক্লাসটার মান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিন দিন অনেক বৃদ্ধি পেতে থাকবে। ক্লাস শেষে শিখন ফল তুলে ধরুন। যখন আমার ক্লাসটা শেষ করব, শেষে 4-5 মিনিটে আমরা শিখন ফলটা আবার তুলে নিব, তুলে ধরবো ছাত্রদের সামনে, শিক্ষার্থীদের সামনে আমরা কি শিখতে পেলাম আজকে। যে যেমন আমরা আদ-দারসুল আউয়াল পড়াইলাম, এই আদ-দারসুল আউয়ালের মধ্যে শিক্ষার্থীরা ইসিম ফেল হরফ নির্ণয় শিখতে পারবে। আর এটা হলো ইসিম ফেল হরফ চিনে লিখতে পারবে, শিখতে বলতে ও লিখতে পারবে। এভাবে শিখন ফল তুলে ধরুন। ক্লাসে সারাক্ষণ চেয়ারে বসে না থেকে শিক্ষার্থীদের কাছে গিয়ে গিয়ে পাঠদান করার চেষ্টা করুন। সব সময় এক জায়গায় চেয়ারের মধ্যে অথবা গদির মধ্যে রোবটের মতো আমি বসে থাকলাম, পিছনের শিক্ষার্থীরা অমনোযোগী কিনা আমি সেদিকে লক্ষ্য করলাম না, এটা কিছুতেই কাম্য নয়। ক্লাসে সারাক্ষণ চেয়ারে বসে না থেকে শিক্ষার্থীদের কাছে গিয়ে পাঠদানের চেষ্টা করতে হবে। আপনার ক্লাসগুলো শিক্ষার্থীদের জন্য প্রাণবন্ত ও আনন্দদায়ক করে তুলুন। এই জন্য এই যে বললাম, বিভিন্ন স্ক্রিন আছে, বড় বড় বর্তমানে প্রজেক্টর আছে, তারপরে ডিজিটাল স্ক্রিন, এগুলো ব্যবহার করে আপনার ক্লাসটা প্রাণবন্ত করে তুলতে পারেন। অথবা ক্লাসে সুন্দর একটা বাস্তব ঘটনা তুলে ধরে আজকের পাঠের সাথে সংশ্লিষ্ট, অথবা কোনো একটি বিষয়ে ছবি উপস্থাপন করার মাধ্যমে
যেমন গাছ নিয়ে পড়াচ্ছি, একটা গাছের ছবি আমি দেখালাম। এভাবে আপনার ক্লাসগুলো শিক্ষার্থীদের জন্য প্রাণবন্ত ও আনন্দদায়ক করে তুলতে হবে। তারপরে আমরা দেখি, সকল শিক্ষার্থীকে সমান দৃষ্টিতে দেখবেন। নিজের আত্মীয় বলে, নিজের সন্তান বলে তাদেরকে খুব যত্নের সাথে পড়ালাম, কিন্তু আমার সামনে যে আরো 30 জন, 40 জন, 50 জন ছাত্র বসে আছে, তারাও তো আমার সন্তান। তাদেরকেও খেয়াল করতে হবে, সমান দৃষ্টিতে দেখতে হবে। এখানে কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া, প্রাধান্য দেওয়া, আর কাউকে ভ্রূক্ষেপ না করা, এগুলোর কারণে আপনি জালেম সাব্যস্ত হবেন। আমরা মহান পেশায় লিপ্ত, আর এই মহান পেশার কিছু বিষয় না জানা থাকার কারণে জালেম হয়ে যাচ্ছে। এটা তো আমাদের জন্য খুবই খুবই আফসোস এবং আক্ষেপের বিষয়। এজন্য আমরা সকল শিক্ষার্থীকে সমান দৃষ্টিতে দেখার চেষ্টা করব। শিক্ষার্থীরা আপনার পাঠদান ও আপনার প্রতি সন্তুষ্ট কিনা যাচাই করুন। আপনার পাঠদান এর প্রতি যদি শিক্ষার্থীরা সন্তুষ্ট না থাকে, তাহলে তারা আপনার থেকে উপকৃত হতে পারবে না। এবং আপনার আচার ব্যবহার, কথা বলা, ক্লাসের উপস্থাপন, তাদের সাথে সার্বিক বিষয়ে তারা আপনার প্রতি সন্তুষ্ট কিনা যাচাই করার চেষ্টা করুন। এটা আপনি লক্ষ্য করলে, বা আপনি যদি একটু বিচক্ষণ হন, আপনি যদি একটু দূরদৃষ্টি সম্পন্ন হন, তাহলে অবশ্যই আপনি এটা বুঝতে পারবেন। আশা করি বিষয়টার প্রতি আমরা খেয়াল রাখবো। শিক্ষার মান বাড়াতে হলে আগে শিক্ষকের মান উন্নয়ন করতে হবে। শিক্ষক যদি কোনো বিষয়কে যথাযথভাবে উপস্থাপন করতে পারেন, তাহলেই ছাত্ররা উপকৃত হতে পারে। এসব দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই। মূলত প্রশিক্ষণ একজন ব্যক্তিকে মানব সম্পদে রূপান্তরিত করে। হ্যাঁ, এটা খুবই একটি মূল্যবান কথা, যে একটা শিক্ষক প্রশিক্ষণ একজন ব্যক্তিকে মানব মানব সম্পদে রূপান্তরিত করতে পারে। এটা আমরা লক্ষ্য রাখবো। শুধু পরীক্ষাই শিক্ষার মান উন্নয়নের জন্য যথেষ্ট নয়। শিক্ষার মান উন্নয়নের সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক এবং সুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। কি কি বললাম? দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক লাগবে। দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক লাগবে। আরেকটা জিনিস লাগবে, সুপরিকল্পিত সুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা লাগবে। এই দুই উপকরণের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করতে পারবেন। শুধু পরীক্ষা এর দ্বারা শিক্ষার মান উন্নয়ন হবে না। শিক্ষক শিক্ষা কার্যক্রমের অন্যতম উপাদান। শিক্ষকের ব্যক্তিগত বৈশিষ্ট্য যা সুশিক্ষার জন্য সহায়ক, তাই হচ্ছে ব্যক্তিগত গুণাবলী। ব্যক্তিগত গুণাবলী। প্রতিদিন 30 মিনিট পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কেন? প্রতিদিন 30 মিনিট পড়ার অভ্যাস গড়ে তুলে আপনার আরবি ভাষার দক্ষতা উন্নত করুন। এখানে আরবি ভাষা নয়, শুধু যে ইংলিশ অথবা বাংলা অথবা ম্যাথে যে যে বিষয়ে যে বিষয়ের শিক্ষক হন না কেন, ওই বিষয়ে প্রতিদিন কমপক্ষে 30 মিনিট বললাম। আরো যদি আপনার বেশি সময় লাগে, তাহলে আপনি এই বিষয়ে সময় দিতে হবে। পঠন 30 মিনিট নয়, যদি আপনি আরো বেশি পড়েন, তাহলে আপনার কি লাভ হবে? পঠন ভাষাকে শক্তিশালী করে এবং শব্দ ভান্ডার ও ভাব প্রকাশের ক্ষমতাকে সমৃদ্ধ করে এবং সৃজনশীলতা ও কল্পনা শক্তিকে উৎসাহিত করে। অনেক বেশি বেশি পাঠ করলে কি কি লাভ হবে? শব্দ ভান্ডার, প্রকাশের ক্ষমতা, এগুলো বাড়বে, বৃদ্ধি পাবে। আপনার মধ্যে সৃজনশীলতা আসবে। আপনার কল্পনা শক্তি, যে এটা কল্পনা শক্তিটাও এটা এ, কি হবে? এটা আরো বেশি উৎসাহিত হবে। কিসের মাধ্যমে? বেশি বেশি পড়ার মাধ্যমে। এই ছিল আমাদের শিক্ষক প্রশিক্ষণের আজকের প্রথম ক্লাস। ফাজাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ইলা লিকাইন করিবিন ইনশাআল্লাহ। মা আসসালামা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।